আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা স্পেশাল একটা ক্লাস নিয়ে সামনে চলে আসছি। এই গ্রুপে আসলে অনেকেগুলো মানে আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা বড় যেহেতু প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে একটা ক্লাস নিয়ে দেখি যে কেমন রেসপন্স পাই, ঠিক আছে। আর হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা নিয়ে কেউ কথা বলতে চায় না, সেটা হলো ইংলিশ নিয়ে। হ্যাঁ, অ্যাডমিশন ইংলিশ। আমরা জানি মোটামুটি সব ধরনের স্টুডেন্টই এই ইংলিশ নিয়ে প্যারাটা খায় অ্যাডমিশন লেভেলে এসে। আসলে ওই কারণ আগের যে ইংলিশগুলো থাকে, এই অ্যাডমিশন ইংলিশগুলো একটু ভিন্ন রকম হয়। এই ভিন্ন রকম হওয়ার কারণে বিভিন্ন পরীক্ষায় স্টুডেন্টরা শুধুমাত্র এই ইংলিশের ভীতির কারণে তাদের খারাপ করতেছে। এটা মেডিকেল হোক, এটা ডেন্টাল হোক, এটা ডাবির ডি ইউনিট হোক, বা হলো জাবির ডি ইউনিট হোক, বা হোয়াট এভার যেইখানেই হোক, যত জায়গায় ইংলিশ আছে, যেই জায়গায় ইংলিশ আছে ওই জায়গায় এই ইংলিশগুলোতে সবচেয়ে বেশি আমাদের ল্যাকিংস থাকে। এবং অ্যাডমিশন ইংলিশগুলো আমরা না বোঝার কারণে শুধুমাত্র আমরা কী হই, পশ্চাৎবোধ হয়ে যায়। তো এই জন্য আমার কথা হলো, যেহেতু মানে তোমাদের যদি ভালো রেসপন্স থাকে, ইনশাল্লাহ আমি ইংলিশের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আমি গতানুগতিক কখনো কোনো সূত্র বা নিয়ম পড়াই না, কারণ এই নিয়মগুলো তোমরা অনেক আগে থেকেই জানো। তো আমি একটু সহজ ট্রিক্সে তোমাদের পড়ানোর চেষ্টা করবো যে কীভাবে তুমি সহজেই পারবা। আর আমরা একটা কঠিন একটা টপিক নিয়ে আজকে প্রথমেই কথা বলতে যাচ্ছি, সেটা হলো ফ্রেশ অ্যান্ড ক্লজ। তো এই ফ্রেশ অ্যান্ড ক্লজ অ্যাকচুয়ালি আসলে অনেকে বোঝেই না যে আসলে এটা কীভাবে আনসার করা যায়, বা কীভাবে আসলে কী ফ্রেশ, কী ক্লজ, আর কোনটা পার্টস অফ স্পিচ। তো এই জন্য একটু ডিটেলস আমরা পড়াইতে যাচ্ছি। তোমরা যদি একটু রেসপন্স ভালো করো, ঠিক আছে, বা নিজেদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, তো আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদের একটা টোটাল ক্লাসে এই ফ্রেশ অ্যান্ড ক্লসের যত ধরনের কোশ্চেন, ঠিক আছে। এই মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এইবার একটা ফ্রেশ আসছে আর দুইটা ক্লস আসছে। তার মানে টোটাল একটা ফ্রেশ আসছে আর কি দুইটা ক্লস আসছে। তার মানে 3টা কোশ্চেন কিন্তু এইখান থেকে আসছে। এবং আমরা ধারণা করতেছি যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় হয়তো বা এইখান থেকেও অনেক প্রশ্ন আসবে। এবং ডাবেরি যে ডি ইউনিট আছে, এইখানেও মোটামুটি তুমি অনেক প্রশ্ন পাবা। আর বাকি যত জায়গায় ইংলিশ, ঠিক আছে। চলো আমরা শুরু করি। তোমরা তোমাদের একটু যদি ফ্রেন্ডদের থাকে, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। আমরা ইনশাল্লাহ হলো বেসিক থেকে একদম শুরু করবো, একদম বেসিক থেকে শুরু করবো। ইনশাল্লাহ তোমার ভালো লাগবেই, আমার বিশ্বাস, ঠিক আছে। সবার আগে আসো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলি, যেখান থেকে প্রায় কোশ্চেন আসে। এই পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তোমাদের যদি জিজ্ঞেস করি আমি, ভাইয়া এই যে পার্টস অফ স্পিচ আছে, এই পার্টস অফ স্পিচের এই পার্টস কি, অফ কি আর স্পিচ কি, এটা কি তোমরা বলতে পারবা? এই পার্টস অফ স্পিচের পার্টস কি, অফ কি আর স্পিচ কি, একটু কমেন্ট করো তো দেখি। তোমরা কি বলতে পারবা যে পার্টস অফ স্পিচের পার্টস কি, অফ কি আর স্পিচ কি? দেখো এই ক্ষেত্রে আমরা বলি সবসময় যে অফটা একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের আগে আর পরে কোনো জিনিস থাকলে সেগুলো আনটিল আদারওয়াইজ প্রুভড সেগুলো নাউন হয়। অর্থাৎ তাহলে এই শব্দে পার্টসও একটা নাউন, ঠিক আছে, অফটা একটা নাউন, স্পিচটাও একটা কি নাউন, ঠিক আছে। ভাইয়া বলতে পারো যে হলো যে পড়াবো ফ্রেশ অ্যান্ড ক্লজ, কেন পার্টস অফ স্পিচ পড়াচ্ছি? কারণ আমি বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, যাতে তুমি একদম বেসিক লেভেল থেকে বুঝতে পারো যে কোনটা পার্টস অফ স্পিচ, কোনটা ফ্রেশ, কোনটা ক্লজ, ঠিক আছে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে বলছি পার্টসটা আমার নাউন, অফটা আমার হলো কি প্রিপোজিশন, আর স্পিচটা আমার এটাও নাউন। এই পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা জানি নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত, হ্যাঁ, নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত এই 8টা আমার কি পার্টস অফ স্পিচ থাকে, ঠিক আছে। 8টা কি থাকে আমার পার্টস অফ স্পিচ থাকে, ঠিক আছে। এই পার্টস অফ স্পিচ পর্যন্ত তাহলে কি মনে রাখবো, আমি যদি সহজে বলি, যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, সিঙ্গেল ওয়ার্ড সবসময় পার্টস অফ স্পিচ হয়, সেটা যেই স্পিচই হোক, সিঙ্গেল ওয়ার্ড সবসময় পার্টস অফ স্পিচ হয়। যদি একাধিক ওয়ার্ড থাকে, যদি একাধিক ওয়ার্ড থাকে, এই একাধিক ওয়ার্ডগুলো সবসময় আমার মোটামুটি কি হয়, ফ্রেশ হয়, ঠিক আছে। তাহলে একটা সিঙ্গেল ওয়ার্ড যদি থাকে, সবসময় এগুলো সিঙ্গেল ওয়ার্ডগুলো কি হয়, পার্টস অফ স্পিচ হয়। আর একাধিক ওয়ার্ড যদি হয়, একাধিক ওয়ার্ডগুলো কি হয়, আমার ফ্রেশ হয়। আর এই একাধিক ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই ফর্মটা যদি থাকে, ভার্বের মধ্যে অবশ্যই ফাইনিট ভার্ব থাকতে হবে, ঠিক আছে। ফাইনিট ভার্ব থাকতে হবে। ফাইনিট ভার্বের বাংলা নাম কি? ফাইনিট ভার্বের বাংলা নাম হলো সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্বের বাংলা নাম কি? সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু নিজেরা জয়েন হয়ে যাও, হ্যাঁ, ট্রেন লিস্টে যারা আছে একটু জয়েন হয়ে যাও, একটু নিজেদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মতো তোমাদের পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, গুড।
ঠিক আছে, দেখো তাহলে আমি আবারও বলতেছি, যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, সিঙ্গেল ওয়ার্ড সবসময় আনটিল আদারওয়াইজ প্রুফড পার্টস অফ স্পিচের যে কোনো একটা হতে পারে, সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, প্রিপোজিশন হতে পারে, ইন্টারজেকশন হতে পারে, কনজাংশন, যে কোনো কিছু হতে পারে। বাট একাধিক ওয়ার্ড যদি থাকে ওই জিনিসটাকে তখন আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি না, ওই জিনিসটাকে তখন আমরা কি বলি, ফ্রেজ বলে ফেলি। আর একাধিক ওয়ার্ডে যদি সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব থাকে, ফাইনিট ভার্বের মিনিং কি ভাই? ফাইনিট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াতে তোমার আর কিছু জানতে ইচ্ছা করে না, ওই ক্রিয়াটাকে বলে সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়া যদি থাকে এই জিনিসটাকে তখন আমরা বলে ফেলি ক্লজ। ঠিক আছে, আগে তুমি ফ্রেশ কি, ক্লজ কি, পার্টস অফ স্পিচ কি, এটা ক্লিয়ার করো। তাহলে আবারও বলতেছি, আগে তুমি কি, ফ্রেশ কি, ক্লজ কি, আর হলো পার্টস অফ স্পিচ কি, এই তিনটা ক্লিয়ার করো। কেন? কারণ এই তিনটা হলো বেসিক। ঠিক আছে, তাহলে যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড যদি থাকে, যেমন এই যে পার্টস একটা সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে, অব একটা সিঙ্গেল ওয়ার্ড, স্পিচ একটা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে তোমাকে যদি বলি ভাই পার্টসটা কি, পার্টসটা একটা হলো কি, পার্টস অফ স্পিচ, অফটা কি, এটাও এক ধরনের পার্টস অফ স্পিচ, আর স্পিচটা কি, এটাও এক ধরনের পার্টস অফ স্পিচ। বাট তোমাকে যদি বলা হয় আমার এই পার্টস অফ স্পিচ, এটাকে এক নামে কি ডাকবো, এই পার্টস অফ স্পিচটা কিন্তু আমার ফ্রেশ। পার্টস অফ স্পিচটা আমার কি, ফ্রেশ। কারণ কি, কেন এটা ভাই ফ্রেশ? কারণ এটা একাধিক শব্দ আছে, একাধিক শব্দ সম্পর্কিত যে কোনো একটা সিঙ্গেল জিনিস একদম সিঙ্গেলই আমরা সেটাকে কি বলতে পারি, ফ্রেশ বলতে পারি। এই জন্যই আমার পার্টস অফ স্পিচের টোটাল জিনিসটা আমার একটা ফ্রেশ, আর এই পার্টসটা আমার একটা নাউন, অফটা আমার একটা প্রিপোজিশন, স্পিচটা আমার একটা নাউন। কারণ অবের মানে অব প্রিপোজিশনের আগে অথবা পরে যারা থাকে তারাই নাউন হিসেবে ব্যবহৃত হয়, প্রিপোজিশনের আগে অথবা পরে যারা থাকে তারা নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা বলছি একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা পার্টস অফ স্পিচ, একাধিক ওয়ার্ড, এটা একটা ফ্রেশ, একাধিক ওয়ার্ডের সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে তারা ক্লজ হিসেবে ক্লজ করে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো, এই বেসিক পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো, ক্লিয়ার একটু, গুড। তাহলে আমরা সব পরবর্তীতে চলে যাই। ঠিক আছে, তোমরা একটু সাউন্ড শুনতে পারতেছো কিনা বা আটকে যাচ্ছে কিনা একটু আমাকে জানাও তো। একটু কমেন্ট করে জানাও তো আমাকে, তোমরা আটকে যাচ্ছে কিনা, শুনতে পারতেছো কিনা। ঠিক আছে, ফাহাদ বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া। একটু নিজেদের ফ্রেন্ডদের একটু জয়েন করে দাও, হ্যাঁ একটু মেনশন দিয়ে দাও, আমরা ইনশাআল্লাহ শুরু করতেছি। ওকে, আচ্ছা তারপর চলে আসো। তাহলে বেসিকটা বুঝছো, ফ্রেশ কি আর ক্লজ কি। তাহলে ফ্রেশের ক্ষেত্রে কি থাকবে বা একাধিক ওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, ফ্রেশের ক্ষেত্রে একাধিক ওয়ার্ড থাকবে, সেটাই ফ্রেশ হবে। আর একাধিক ওয়ার্ডের সাথে একাধিক ওয়ার্ড প্লাস কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে আর ফাইনিট ভার্ব থাকতে হবে। এই ফরম্যাটে থাকলে সেটাকে ক্লজ বলবো, এই ফরম্যাটে থাকলে সেটাকে কি বলবো, ক্লজ বলবো, এই ফরম্যাটে থাকলে সেটাকে ক্লজ বলবো। ওকে, ঠিক আছে, এই ফরম্যাটে থাকলে সেটাকে আমরা কি বলবো, ক্লজ বলবো। চলো আমরা আরো বেসিক বুঝাই দিই। তোমাকে যদি বলা হয়, বলো আই লাভ এ বিউটিফুল গার্ল, ঠিক আছে, দেখো এখানে তোমাকে যদি বলে এই গার্ল কি বা এই গার্ল একটা নাউন, ঠিক আছে, এই বিউটিফুল কি এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাই না? আমরা জানি না যে সর্বশেষে যে হলো কি নামবাচক কোনো কিছু অবজেক্ট হিসেবে কাজ করলে সেটা নাউন, নাউনের আগে যে জিনিসটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যে জিনিসটা থাকে এটা ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা যাই হোক, ওটা আমরা ওদিকে যাচ্ছি না। তোমরা যারা আমার পার্টস অফ স্পিচের ক্লাস করতে চাও, আমি উপরে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যা তুমি সব ধরনের ক্লাস পাবা। ইংলিশের উপরে আমি মোটামুটি 7-8টা ক্লাস নিয়েছি, ওগুলো তোমরা দেখতে পারো। আমি আবারও বলছি, আমি কোনো গতানুগতিক নিয়ম পড়াই না, সব ভাইয়ারা যে নিয়ম পড়ায় বা সব স্যাররা যে নিয়ম পড়ায় এই নিয়ম সবাই পড়াইতে পারে। আমি একটু জাস্ট তোমাদের ট্রিক্স শিখে দিচ্ছি, যে ট্রিক্সগুলো তোমার খুবই ভালো লাগবে ইনশাল্লাহ, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে সর্বশেষ ওয়ার্ড কি থাকে, নাউন থাকে। আমরা সবসময় আমি শিখাইছিলাম এরকম, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, শেষের শব্দটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ, এটা আনটিল আদারওয়াইজ প্রুফড। সবসময় আর্টিকেলের পর দুইটা শব্দ থাকলে শেষেরটা নাউন, তার আগেরটা কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে। প্রিপোজিশনের পর সেম জিনিস, প্রিপোজিশনের পর দুইটা শব্দ থাকলে শেষেরটা নাউন, তার আগেরটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, যাই হোক এগুলোতে আমরা যাচ্ছি না। আমি তোমাদের যেটা বোঝাইতে যাচ্ছি, দেখো এখানে গার্ল একটা নাউন, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, আর এ একটা ডিটারমিনার, ঠিক আছে। কিন্তু এই বিউটিফুল গার্লটাকে যদি আমি একত্রে বলতাম এ বিউটিফুল গার্ল, এটা একটা কি, তখন কিন্তু এই বিউটিফুল গার্ল একটা ফ্রেশ হয়ে যেত, এই বিউটিফুল গার্ল একটা কি হতো, ফ্রেশ হইতো। কেন ভাই ফ্রেশ? কারণ এখানে একাধিক শব্দ আছে, এখানে কি আছে, একাধিক শব্দ আছে। আমরা বলছি একাধিক শব্দ থাকলেই সেটা, একাধিক ওয়ার্ড থাকলেই সেটা কি হিসেবে কাজ করে, সেটা ফ্রেশ হিসেবে কাজ করে। ঠিক আছে, একাধিক শব্দ থাকলে এটা ফ্রেশ হিসেবে কাজ করে। এটা কেন ক্লজ না, তোমার মনে প্রশ্ন আসলো না ভাই, কেন ক্লজ না, কেন ক্লজ না? ঠিক আছে, এটা কেন ফ্রেশ হলো, ক্লজ না হলো? এটা এক নম্বর হলো ক্লজের শর্ত আমরা জানি একাধিক শব্দ থাকতে হবে,
একাধিক ওয়ার্ড থাকতে হবে, সেই অনুসারে এটা মিলছে। বাট ক্লসের ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকতে হবে, 2 নাম্বার এখানে কোনো সাবজেক্ট নাই, ঠিক আছে। 3 নাম্বার একটা ভার্ব থাকতে হবে, এখানে কোনো ভার্ব নাই। যেহেতু সাবজেক্ট আর ভার্ব নাই এই জন্য এটা ক্লস হইতে পারে নাই। আর যেহেতু এটাতে শুধুমাত্র একাধিক শব্দ আছে এই জন্য এটা ফ্রেশ হয়েছে। আর এই একাধিক শব্দগুলোকে যদি আমি ভাঙায় ভাঙায় বলতাম, এই গার্লটা কি, এটা একটা পার্টস অফ স্পিচ, বিউটিফুল কি, এটা একটা পার্টস অফ স্পিচ, এরকম আলাদা আলাদা কি হইতো, পার্টস অফ স্পিচ হইতো আমার, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটাকে যদি আমি অন্যভাবে বলতাম, যদি আমি বলতাম আই লাভ হু ইজ এ বিউটিফুল গার্ল, দেখো এই যে আই লাভ হু ইজ, এটার নিচে যদি দাগ দিয়ে থাকতো এটা কি ভাই, এটা অবশ্যই একাধিক শব্দ আছে এই জন্য এটা ফ্রেশ হইতে পারতো, কিন্তু এটার মধ্যে ভার্ব আছে আর হোটা এনে সাবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে একটা সাবজেক্ট আছে এনে একটা ভার্ব আছে, এই জন্য এটা তখন আর ফ্রেশ হইতে পারে না। তখন এই জিনিসটাকে কি বলে, ক্লজ বলে। আগে বেসিকটা বুঝো, ফ্রেশ কি ক্লজ কি এগুলোর বেসিক বুঝো, তারপরে তোমাকে আমি ভিতরে নিয়ে যাবো ইনশাল্লাহ, কোনটা কোন ক্লজ কিভাবে বের করবো সব বলে দেবো সব, ঠিক আছে। বুঝতে পারছো এইটুকু পর্যন্ত? গুড। তাহলে আচ্ছা, আদার্স একদম বলে দিব সব একদম বলে দিব, টেনশন নিও না, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলছিলাম আই লাভ এ বিউটিফুল গার্ল আর আই লাভ হু ইজ এ বিউটিফুল গার্ল, এটা একটা কি হয়েছে, ওই গ্রুপে আসলে সবাইকে ছিল না এই জন্য আসলে এই গ্রুপে এটা নেওয়া। ইনশাল্লাহ নতুন ক্লাসে নিব, আমরা সব ক্লাসে নিব, হ্যাঁ টেনশন নিও না, ঠিক আছে। তাহলে এনে বলছি এটা একটা কি ক্লজ হিসেবে কাজ করতেছে, এটা একটা কি হিসেবে কাজ করতেছে, ক্লজ হিসেবে ক্লাস করতেছে, ঠিক আছে। তারপর চলে আসো ক্লসের ক্ষেত্রে চলে আসো। ক্লস 3 ধরনের, কয় ধরনের, 3 ধরনের, ঠিক আছে। 3 ধরনের মধ্যে 1 নম্বর আছে প্রিন্সিপাল ক্লস, 2 নম্বর আছে সাবঅর্ডিনেট ক্লস, 3 নম্বর আছে কোঅর্ডিনেট ক্লস, ঠিক আছে। তাহলে বলছি কি বলছি, প্রিন্সিপাল ক্লস, সাবঅর্ডিনেট ক্লস আর কি বলছি, কোঅর্ডিনেট ক্লস, হ্যাঁ। তো প্রিন্সিপাল ক্লস সবসময় আমরা বলি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লস বলে বা এটাকে স্বাধীন ক্লজ বলে, হ্যাঁ। আর সাবঅর্ডিনেট ক্লজকে সবসময় কি ডিপেন্ডেন্ট ক্লজ বলে আর এটাকে অধীন ক্লজ বলে, হ্যাঁ। এই আর কোঅর্ডিনেটকে সবসময় সহযোগী বলা যেতে পারে, সহযোগী, হ্যাঁ। কোঅর্ডিনেটকে সবসময় কি বলা হয়, সহযোগী বলা যেতে পারে, কোঅর্ডিনেটকে সবসময় কি বলা যেতে পারে, সহযোগী বলা যেতে পারে, ক্লিয়ার। কোঅর্ডিনেটকে সবসময় কি বলা হয়, সহযোগী বলা যেতে পারে, ঠিক আছে। এখন আসলে প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনবো, প্রিন্সিপাল ক্লজটাকে বলি। মনে রাখবা প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে সর্বদাই সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, প্রিন্সিপাল ক্লজে সর্বদাই সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে এবং এই সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারাই শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার সাবজেক্টের পূর্বে, হ্যাঁ সাবজেক্টের পূর্বে কোনো অতিরিক্ত শব্দ থাকবে না, সাবজেক্টের পূর্বে কি থাকবে না, কোনো অতিরিক্ত শব্দ থাকবে না, ঠিক আছে। সাবজেক্টের পূর্বে কি থাকবে না, কোনো অতিরিক্ত কি থাকবে না, শব্দ থাকবে না, ঠিক আছে। তারপর চলে আসো আর 3 নাম্বার যেটা মনে রাখবো, অর্থ জানতে চাইলে, অর্থ প্রকাশ করলে মনে কোনো প্রশ্ন জাগে না, হ্যাঁ, ঠিক আছে। মনে কোনো প্রশ্ন জাগে না। এখন ভাই এইটাকে কিভাবে চিনবো, তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো। আচ্ছা, এটা আগে প্রিন্সিপাল ক্লজের ফর্মুলাটা তুমি চিনো। আর সাবঅর্ডিনেট ক্লজগুলো কিভাবে চিনবা, সাবঅর্ডিনেট ক্লজগুলোর ক্ষেত্রে মনে রাখবা সাবঅর্ডিনেট ক্লজগুলোর ক্ষেত্রে মনে রাখবা ডাব্লিউএস প্রশ্ন দ্বারা, মানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, কি হবে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে। সাবঅর্ডিনেট ক্লজগুলো কি হবে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, ঠিক আছে। তারপরে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে কি হবে, সাবজেক্টের পূর্বে অতিরিক্ত শব্দ থাকবে, সাবজেক্টের পূর্বে কি থাকবে, অতিরিক্ত শব্দ থাকবে, ঠিক আছে। আর যদি 3 নাম্বার অর্থ যদি জানতে চাই, অর্থ জানতে চাইলে কি থাকবে, অসম্পূর্ণ থাকবে, অর্থ জানতে চাইলে সেটা কি থাকবে, অসম্পূর্ণ থাকবে, ঠিক আছে। এইগুলাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। আসলে কিছু উদাহরণ দিলে সহজ লাগবে, ঠিক আছে। ধরো তোমাকে যদি বলি
দ্য গার্ল ইজ মাই সিস্টার হু ইজ রাইটিং। ঠিক আছে, তোমাকে যদি বলি দ্য গার্ল ইজ মাই সিস্টার হু ইজ কি রাইটিং। ঠিক আছে, এক্ষেত্রে তোমাকে বললো হু ইজ রাইটিং, এটা কি ক্লজ, আর হলো দ্য গার্ল ইজ মাই সিস্টার, এটা কি ক্লজ। এক্ষেত্রে আমরা দেখো, আমরা দ্য গার্লটা আমার সাবজেক্টের পরে একটা ভার্ব আছে এবং এই সাবজেক্টের পূর্বে কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, এবং এটা নর্মাল ফর্মুলা হিসেবে আছে, সো এটা আমার প্রিন্সিপাল ক্লজ। সো এটা আমার কি প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ রাইটিং দেখো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, সো আমার এটা কি বলে সাবঅর্ডিনেট ক্লজ বলে। সো এটাকে কি বলে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এটা কেন ফ্রেশ হলো না, কারণ এখানে ভার্ব আছে, এখানেও ভার্ব আছে। ভার্ব থাকলে সেটা কি হয়ে যায় আমার সাবঅর্ডিনেট, মানে এইগুলোর ক্ষেত্রে কি হয়ে যায় ক্লজ হয়ে যায়। আর ভার্ব যদি না থাকতো তাহলে কি হয়ে যেত ফ্রেশ হয়ে যেত। ভার্ব যদি না থাকতো তাহলে কি হতো ফ্রেশ হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তারপর চলে আসো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে মনে রাখবা দুটো প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, দুটো প্রিন্সিপাল ক্লজ যদি কি থাকে কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বুঝবা কিভাবে দেখো, ধরো তোমাকে বললাম হি সেন্ট মি এ ইমেল, he sent me an email and I replied। দেখো এখানে I replied আর he sent me an email দুইটাই কিন্তু কি প্রিন্সিপাল ক্লজ। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এবং দুইটার মাঝখানে কি আছে একটা কনজাংশন হিসেবে কি আছে এন্ড আছে। তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজ আর এই প্রিন্সিপাল ক্লজ দুইটাকে মিলিতভাবে একত্রে কোঅর্ডিনেট ক্লজ বলে। দুইটাকে মিলিতভাবে একত্রে কি বলে কোঅর্ডিনেট ক্লজ বলে। দুইটাকে মিলিতভাবে একত্রে কি বলে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। বুঝতে পারছো? বা তোমাকে যদি বললাম হি ইজ পোর বাট অনেস্ট। ঠিক আছে, হি ইজ পোর বাট অনেস্ট। তো অনেস্টের মধ্যে কিন্তু আসলে যদি তোমাকে বলি এটা কি অনেস্ট আসলেও, এখানে কিন্তু মনে মনে এনে আরও কি আছে বাট হি ইজ অনেস্ট কিন্তু আছে। হ্যাঁ, তাহলে হি ইজ অনেস্ট আছে, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কারণ ভার্ব আছে, ভার্বের আগে সাবজেক্ট আছে, সাবজেক্টের আগে কোনো শব্দ নাই। আর তুমি বলতে পারো বাট তো আছে ভাই, বাট তো এনে একটা কনজাংশন হিসেবে কাজ করছে, বাট কিন্তু এনে একটা কনজাংশন হিসেবে কাজ করছে। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ মিলে যাবে কোঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটি পর্যন্ত ক্লিয়ার? এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। এই নতুন কিছু পড়াবো, টেনশন নিও না, শেষে দায়িত্ব থাকো, নতুন কিছু পড়াবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপর চলে এসো এই সাবঅর্ডিনেট ক্লজ তিন ধরনের এবং পরীক্ষা এটাই আসে। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ তিন ধরনের। ঠিক আছে, এক নম্বরটার নাম হলো নাউন ক্লজ, দুই নম্বর হলো অ্যাডজেক্টিভ ক্লজ, তিন নম্বর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, এই তিনটাই মূলত আমার কি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করে। কি বলছি, একটা হলো নাউন ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হলো কি অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা কি বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, আর ফ্রেশের ক্ষেত্রে মনে রাখবা ফ্রেশ 7 প্রকার। হ্যাঁ, ফ্রেশ 7 প্রকার। তাহলে কোন প্রকারটা নাই আমরা জানি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমার হলো কয় প্রকার 8 প্রকার। ঠিক আছে, তাহলে ফ্রেশ কেন 7 প্রকার, তাহলে কোন ফ্রেশটা নাই, তাহলে মনে রাখবা প্রোনাউন ফ্রেশটা নাই। কে নাই? প্রোনাউন ফ্রেশটা নাই। হ্যাঁ, প্রোনাউন নামে কোনো ফ্রেশ নাই, প্রোনাউন নামে কি নাই কোনো ফ্রেশ নাই। হ্যাঁ, তাহলে পৃথিবীতে প্রোনাউন নামে কোনো ফ্রেশও নাই, কোনো ক্লজও নাই। প্রোনাউন নামে কোনো ফ্রেশ বা কোনো ক্লজ নাই। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো তারপরে চলে আসো, আমরা যেটা বলি সহজেই একদম একটা রুলসে যদি বলি তোমাদের, ধরো বললাম তোমাদের তোমাকে যদি বলি she knows, ঠিক আছে, she knows how to do the work, she knows how to do the work। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় হাউ টু ডু দ্য ওয়ার্ক, এটা একটা কি ক্লজ। ঠিক আছে, হাউ টু ডু দ্য ওয়ার্ক সেটা কি হিসেবে কাজ করছে,
হাউ টু ডু দ্য ওয়ার্ক এটা কি ফ্রেজ বা কি ক্লজ? দেখো আমরা বলি যে নাউন ফ্রেজ বা নাউন ক্লজ চেনার উপায়, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ চেনার উপায়ের ক্ষেত্রে বলবা আমরা সবসময় বলি তুমি যে একদম সহজ একটা বেসিক নিয়মে বলি কোনো কিছু যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় সেই জিনিসটা আনটিল আদারওয়াইজ প্রুভড সেটা একটা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। ঠিক আছে, আমি আবারও বলতেছি কোনো জিনিস যদি কি ইট দ্বারা চেঞ্জ করা যায়, ধরো এই যে এই ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে যদি আমি ঢেকে দিই, এই ওয়ার্ডটাকে যদি আমি ঢেকে দিয়ে যদি আমি এরকম দিতাম যে শি নোস, এই পুরো জায়গাটার পরিবর্তে আমি একটা ইট বসাইতাম, শি নোস ইট, এটা অর্থ হয় কিনা দেখো, সে এটা জানে, শি নোস ইট, সে এটা জানে। তাহলে যখনই অর্থ হয়ে যায় তখনই এটা আমার নাউন। ঠিক আছে, যেহেতু এনে ভার্ব নাই, টুটো কিন্তু কোনো ভার্ব না, হ্যাঁ, যেহেতু এটা ভার্ব নাই এই জন্য এটা ফ্রেশ, আর এনে যদি ভার্ব থাকতো তাহলে ওটাকে নাউন ক্লজ বলতাম। ঠিক আছে, এটা হলো একদম সিম্পল নিয়ম, যে কোনোটা, হ্যাঁ, এটা একদম সিম্পল নিয়ম। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, বা তোমাকে যদি বলতাম শি নোস, ঠিক আছে, হাউ আই বিকেম এ গুড টিচার, হাউ আই বিকেম এ গুড টিচার। ঠিক আছে, হাউ আই বিকেম এ গুড টিচার, এই তোমাকে যদি বলতাম হাউ আই বিকেম এ গুড টিচার, এটা কি হবে? আবার সেম বাই, এটা জায়গায় ইট দিয়ে রিপ্লেস করা যায় না? হ্যাঁ যায়, কিন্তু এনে আবার কি সাবজেক্ট আছে না? হ্যাঁ আছে, এনে একটা ভার্ব আছে না? আছে, তাহলে এটাকেই তখন বলতাম আমরা নাউন ক্লজ, এটাকে তখন আমরা কি বলতাম? নাউন ক্লজ বলতাম। আর আগেরটা কেন ফ্রেজ বা? কারণ এখানে কোনো কি নাই, ভার্ব নাই, এখানে কি নাই, ভার্ব নাই, এখানে কোনো ভার্ব নাই। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এইটুকু পর্যন্ত ওকে। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসো, তা নাউন ফ্রেজ নাউন ক্লজ বুঝতে পারবে না, ইট দ্বারা রিপ্লেস করবে, ইট দ্বারা রিপ্লেস করলে যদি অর্থ আসে ওটা আনটিল আদারওয়াইজ প্রুভড সেটা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। যদি ভার্ব থাকে তাহলে ওটা কি করবা? নাউন ক্লজ দেখাবা, আর ভার্ব না থাকলে সেটা নাউন ফ্রেজ দেখাবা। ওকে, ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসো অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তা আমরা যেটা বলছিলাম, তোমরা যারা দেখছো আমার ক্লাসগুলো, যে নাউন বা প্রোনাউনের পরে সর্বদাই আন্ডারলাইন করা থাকলে সেটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা ক্লজ। ঠিক আছে, নাউন বা প্রোনাউনের পরে আন্ডারলাইন করা থাকলে সেটা অ্যাডজেক্টিভ কি হবে? ফ্রেজ হবে অথবা ক্লজ হবে। সেটা কি বলছি? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে আর অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ঠিক আছে, ধরো তোমাকে যদি বলি তোমাকে বললাম দা বয় সিটিং অন দ্য ফার্স্ট ফ্লোর, ঠিক আছে, দা বয় সিটিং অন দ্য ফার্স্ট ফ্লোর ইন ফ্রন্ট অফ two boys, ঠিক আছে, in front of two boys is my brother। ঠিক আছে, এই দেখো দা বয় আছে, এটা একটা নাউন আছে, এটার পরে ধরো এই যে এই জায়গাটুকু হলো তোমার কি আছে? দাগ দেওয়া আছে। তারপর বলছি একটা নাউনের পরে যদি কখনো দাগ দেওয়া থাকে তাহলে এটাকেই বলে আমার অ্যাডজেক্টিভ। যেহেতু এনে কোনো ভার্ব নাই এই জন্য এটা ফ্রেশ। যদি এনে ভার্ব থাকতো তার নাম ক্লজ হইতো, একদম সিম্পল। যদি এটা ভার্ব থাকতো তাহলে কি হইতো? ক্লজ হইতো। ঠিক আছে, বা তোমাকে যদি বলি আই নো দ্য ম্যান হু ইজ সিটিং অন দ্য টেবিল। ঠিক আছে, এই দেখো হু ইজ সিটিং অন দ্য টেবিল যখন বলে ফেললাম, তাহলে দেখো এই দা ম্যান এটা একটা নাউন ছিল, নাউনের পরে এটা আছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন যেহেতু এনে ভার্ব আছে এই জন্য এটা ক্লজ। যদি ভার্ব না থাকতো তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেশ হয়ে যেত। ঠিক আছে, সেটা কি হয়ে যেত? অ্যাডজেক্টিভ ফ্রেশ হয়ে যেত। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর চলে আসো, এটা বুঝতে পারছি। তারপর চলে আসে অ্যাডভার্বিয়ালে। তারপর চলে আসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা কি? ক্লজ। যদি তোমাকে বলা হয়, যদি তোমাকে কোথায়, কেন, ঠিক আছে, এইসব দ্বারা আনসার করা, প্রশ্ন করা হয়, প্রশ্ন করে
উত্তর পাওয়া যায়, ঠিক আছে? কোথায়, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাকে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, ঠিক আছে? এখন তোমাকে যদি বলি, ধরো তোমাকে বললাম হি গোজ টু, ঠিক আছে, ধরো এএমসি কলেজ, তোমাকে বললাম হি গোজ টু এএমসি কলেজ, ঠিক আছে? গোজ তোমার ভার্ব কি করো, তোমাকে যদি বলা হয় সে কোথায় যায়, সে কোথায় যায়, এই এএমসি কলেজে যায়, সে কোথায় যায়, এএমসি কলেজে যায়, ঠিক আছে? সে কোথায় যায়, এএমসি কলেজে যায়। কোথায় যাওয়ার প্রশ্ন করে আনসার পাইছো না, তাহলে এটাকে তখন অ্যাডভার্বিয়াল বলা হয়। এন্ড অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে একাধিক শব্দ হয়ে দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই ফ্রেজ হিসেবে কাজ করে, সেটা অবশ্যই কি হিসেবে কাজ করে, ফ্রেজ হিসেবে কাজ করে, ঠিক আছে? সেটা অবশ্যই কি করবে, ফ্রেজ হিসেবে কাজ করবে। তাই কিন্তু এটা যদি এরকম হইতো হি গোজ হোয়ার আই বর্ন, হোয়ার আই ওয়াজ বর্ন দে, হ্যাঁ, ঠিক আছে? যদি বলতাম হি গোজ, সে কোথায় যায়, হোয়ার আই ওয়াজ বর্ন, আমি যেখানে জন্মগ্রহণ করছি, এই হোয়ার আই ওয়াজ বর্ন বললাম, এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, তখন এটাকেও অ্যাডভার্বিয়াল বলবো, কিন্তু এটাকে ক্লজ বলবো, তখন এটাকে তখন আর কি বলবো না, ফ্রেজ বলবো, তখন কি বলবো, এটাকে ক্লজ বলবো, ঠিক আছে? কেন? কারণ এই কোথায় দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি, ঠিক আছে? এই জন্য এটা হলো কি বলছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। ওকে, আচ্ছা, তারপর চলে আসো যেটা যেটা এর আগের ক্লাসে আমি পড়াই নাই, সেটা হলো ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ, হ্যাঁ, ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজের ক্ষেত্রে মনে রাখবা ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে? ভার্ব দিয়ে শুরু হবে, দুইভাবে শেষ হতে পারে, ভার্ব দিয়ে শেষ হতে পারে, ঠিক আছে, প্রিপোজিশন দিয়ে শেষ হতে পারে। তাহলে ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শেষ হতে পারে, প্রিপোজিশন দিয়ে শেষ হতে পারে, এই জিনিসগুলোকে বলা হয় ভার্বাল ফ্রেজ, ঠিক আছে? ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দ্বারা শেষ হতে পারে, প্রিপোজিশন দিয়েও শেষ হতে পারে। যেমন তোমাকে যদি বলি, শি লুকস আফটার, she looks after her parents, হ্যাঁ, looks after her parents। আচ্ছা, এই দেখো এই লুকস আফটার যখন বললাম, সে লুকস আফটার হার প্যারেন্টস, এটা যখন বললাম, তখন দেখো এই লুকস একটা ভার্ব, ভার্বের উপরে কি আছে, এটা একটা প্রিপোজিশন আছে, এই ভার্ব প্লাস প্রিপোজিশন এই ফরম্যাটে থাকলে এই ফ্রেজটাকে তখন বলা হয় ভার্বাল ফ্রেজ। এই ফ্রেজটাকে তখন কি বলা হয়, ভার্বাল ফ্রেজ বলা হয়। সে লুকস আফটার হার প্যারেন্টস, তাহলে ভার্ব দ্বারা শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, এই ধরনের জিনিসগুলোকে কি বলি আমরা, এই ধরনের জিনিসগুলো কি বলি আমরা, তখন ভার্বাল ফ্রেজ বলি, ঠিক আছে? তোমাকে যদি বলতাম এরকম, উই আর গোয়িং টু ওপেন এ স্কুল, বা এই হলো মার্কেট, ঠিক আছে? তোমাকে যদি বললাম উই আর গোয়িং টু ওপেন এ মার্কেট, ঠিক আছে? দেখো এখানে আর দ্বারা শুরু হয়েছে, একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, আর এই ওপেন এটা একটা ভার্ব দ্বারা শেষ হয়েছে, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়ে ভার্ব দ্বারা শেষ হয়েছে, এই ফ্রেজগুলোকে তখন বলা হয় ভার্বাল, এই ফ্রেজগুলোকে তখন কি বলবো আমরা, ভার্বাল ফ্রেজ বলবো, ঠিক আছে? এই ফ্রেজগুলোকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ বলবো, ঠিক আছে? এই ফ্রেজগুলোকে তখন কি বলবো, ভার্বাল ফ্রেজ বলবো। ক্লিয়ার? তাহলে ভার্ব দ্বারা শুরু হয়ে প্রিপোজিশন দ্বারা শেষ হতে পারে, আর ভার্ব দ্বারা শুরু হয়ে ভার্ব দ্বারাও শেষ হতে পারে, এই ধরনের ফ্রেজগুলোকে বলবো আমরা ভার্বাল ফ্রেজ। আর বারবার ক্লজ নামে কোনো ক্লজ নাই। ওকে, আচ্ছা, তারপর চলে আসো ঠিক আছে। আর তোমরা যারা হলো আমাদের এই যে জাবি ডি ইউনিটের একটা কোর্স আছে, এই কোর্সে স্পেশাল কোর্সে ভর্তি হতে চাও, আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরে, ঠিক আছে? এটার জন্য ওবিসিটি ব্যাচ নামে একটা ব্যাচ আছে, ঠিক আছে? এটা হলো 1199 টাকা ফি দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। 20 তারিখের মধ্যে ভর্তি হলে ক্লাসগুলো ইনশাল্লাহ আমি নিব, আমার ভাই নিবে, ঠিক আছে? ইনশাল্লাহ সব ধরনের ব্যবস্থায় তোমার করা থাকবে। আর তোমার ভাইয়া জানো জাবি ডি ইউনিটে ফার্স্ট হয়েছিল সারা বাংলাদেশে। সো যারা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে হলো যারা মানে প্রিপারেশন নিতে যাচ্ছ, আমার বিশ্বাস তোমরা খারাপ কিছু পাবা না। তোমরা হলো যারা এনরোল করতে চাও তারা এনরোল করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? এই প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে মনে রাখবা, তাহলে ভাই ভার্বাল ফ্রেজ যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কি দিয়ে শুরু হবে? প্রিপোজিশন দিয়ে শুরু হবে। প্রিপোজিশন দিয়ে শুরু, ঠিক আছে? প্রিপোজিশন দিয়ে শেষ, অথবা কোনো কোনো জায়গায় নাউন দিয়ে শেষ হতে পারে। তাহলে বলছি প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়েই শেষ হবে, অথবা নাউন দিয়ে শেষ হবে, ঠিক আছে? একটা উদাহরণ দিলে যেই তোমাকে দেখো, ধরো তোমাকে বললাম হি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি, ঠিক আছে? এই যে ইন ফ্রন্ট অফ,
এটা একটা কি ফ্রেজ, এনে ভাই ইন আছে আর অব আছে, দেখো ইন দ্বারা শুরু হয়েছে অব দ্বারা শেষ হয়েছে, এটাকে তখন আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে কি বলবো তখন আমরা? প্রিপোজিশনাল ফ্রেজ। কেন প্রিপোজিশনাল ফ্রেজ? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, এই ধরনের ফ্রেজগুলোকে বলি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এই ধরনের ফ্রেজগুলোকে কি বলি? প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তোমাকে যদি বললি দে ওয়ার ওয়েটিং, ঠিক আছে, ফর দ্য বাস। এবার ফর দ্য বাস এটা কি? দেখো একাধিক শব্দ আছে, আমরা বলছি একাধিক শব্দ থাকলে সেটা পার্টস অফ স্পিচ থাকে না, সেটা ফ্রেশ হয়ে যায়। এই ফ্রেশের ক্ষেত্রে দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, বাট এটা একটা দা বাস কি একটা নাউন হিসেবে শেষ হয়েছে, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হয়েছে। এটাকেও আমরা বলবো এটা এক ধরনের কি ফ্রেশ? প্রিপোজিশনাল ফ্রেশ। এটাকে কি বলবো আমরা? প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। ক্লিয়ার? তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, তারপর চলে আসো তোমাকে যদি বলি কনজাংশনাল ফ্রেজ। কি নতুন কিছু পাইছো? কে জানি কমেন্ট করছিলা? কনজাংশনাল ফ্রেজ, এগুলো আমি গত ক্লাসে বলি নাই। হ্যাঁ, কনজাংশনাল ফ্রেজগুলো কি আর উপায় খুবই সহজ, তোমরা এগুলো চিনো। ধরো কোনো জিনিস যদি এরকম এইদার ডট ডট অর দ্বারা, নেইদার ডট ডট নট দ্বারা, ঠিক আছে, তারপর নট অনলি বাট অলসো দ্বারা, ঠিক আছে, নট অনলি বাট অলসো, এই টাইপের যত কিছু আছে, ঠিক আছে, বা বদ ডট এন্ড, এরকম যেগুলো আছে এগুলো দ্বারা যদি কোনো ফ্রেজ থাকে ওই ধরনের ফ্রেজগুলোকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। ওই ধরনের ফ্রেজগুলোকে কি বলা হয়? কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, ক্লিয়ার? আর লাস্ট যেটা আছে তোমাদের সেটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে, ইন্টারজেকশনাল ফ্রেজ এটা খুবই সহজ। ইন্টারজেকশনাল ফ্রেজ পৃথিবীর সবচেয়ে সহজ, কারণ ইন্টারজেকশন চিহ্ন থাকে। যে ইন্টারজেকশন চিহ্নযুক্ত ফ্রেজ আছে ওই ফ্রেজটাকে বলা হয় হলো ইন্টারজেকশন ফ্রেজ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি আবারও বলতেছি, একটু সামারাইজ করলে, ক্লজ হলো আমার হলো মূলত তিন ধরনের: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হবে, সাবঅর্ডিনেট ক্লজগুলো সবসময় ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, কোঅর্ডিনেট ক্লজগুলো দুটো প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। ওকে, তারপর সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, নাউন হিসেবে কাজ করে, নাউন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, এই তিনটা সবচেয়ে বেশি আসে। নাউন ক্লজটা কি? যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে এটাকে নাউন ক্লজ বলে। আর যদি ইট দ্বারা রিপ্লেস না করা যায় এবং নাউনের পরবর্তীতে থাকে সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আর যদি হলো কোনো কোথায়, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে আনসার পাওয়া যায়, ভার্বকে কোথায়, কেন ইত্যাদি যারা প্রশ্ন করে আনসার পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আচ্ছা এরবারে কি আছে? এরবারে বলছি ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজের মধ্যে বলছি আমরা ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শেষ হতে পারে, অথবা হলো প্রিপোজিশন দ্বারা শেষ হতে পারে। এই ধরনের ফ্রেজগুলোকে বলা ভার্বাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে প্রিপোজিশন দ্বারা শুরু হবে, প্রিপোজিশন দ্বারা শেষ হতে পারে, অথবা নাউন দ্বারা শেষ হতে পারে, এদেরকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আর কনজাংশনাল ফ্রেজের ক্ষেত্রে এই দ্বারা অর, নেই দ্বারা নর, এগুলোর নিচে যদি দাগ দেওয়া থাকে এগুলোকে কনজাংশনাল ফ্রেজ বলে। আর ইন্টারজেকশনাল ফ্রেজে সবসময় ইন্টারজেকশন চিহ্নটা দেওয়া থাকবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমি ফ্রেজ নিয়ে ক্লাস নিয়ে যত কথা আছে মোটামুটি সবটুকু বলার চেষ্টা করছি। আশা করি তোমাদের কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। আর তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। আর যারা আমার ইংলিশের বিগত ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই উপরে লিঙ্কে আমাদের ইংলিশের সব ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। আমার বিশ্বাস তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, আর যারা আমাদের ডি ইউনিটের এই স্পেশাল কোর্সে ভর্তি হতে চাও, এই কোর্সটা টোটালি আমি আমার ভাই দুজন মিলে হলো কি মানে চালাবো ইনশাল্লাহ। আর আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এই জন্য আমাদের ব্যাচের নামই রাখা হয়েছে অবিসিটি ব্যাচ। তোমাকে এত বেশি দিব যে তোমাকে আসলে ফুলাই ফেলবো, তাই না? মজা করে রাখছি। আচ্ছা যাই হোক, আমাদের সর্বোচ্চ দেওয়ার ইচ্ছা তোমাদের যাতে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।